সত্যি আমার ভাঙা মুখের একটা দিক খালি করে হতভাগীতে কবে চলে গেছে সেই কথা আমার জ্ঞান। দাদা তুই কি আমার সঙ্গে ফিরে আসতে পারবি না ভাই? আমি সব অপরাধ স্বীকার করে তার কাছে ক্ষমা চেয়ে নেব। তুই আমার সতীকে ফিরিয়ে নিয়ে আয় ভাই, আমার সতীকে। তুমি কি বলছো দাদা? সতী সতী ঠিকই করেছে। অসহ্য মানুষকে নির্যাতন করার আমাকে মুক্তি দিয়ে চলে গেছে, আর আমাকে ওই সতীর বিয়ের জন্য ভাবতে হবে না। হতভাগী আমার কর্তব্যের যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিয়ে গেছে। দাদা তুমি শান্ত হও দাদা। সব শেষ হয়ে গেল রজত, একটা ভুলেই আমাদের সংসারটা একবারে শেষ হয়ে গেল। এভাবে ভেঙে পড়িস না সৈকত, তোকেই তো শক্ত হাতে দুর্ভাগ্যের মোকাবিলা করতে হবে। সর্বশক্তি দিয়ে তোকে নিজের ভবিষ্যৎ নিজেকেই তৈরি করতে হবে। ওসব চিন্তা মন থেকে মুছে ফেল, সামনে দিকে এগিয়ে চল। আমি তোর পাশে আছি রে ভাই, আমি তোর পাশে আছি। তোলার শক্তিটাই যে আমি হারিয়ে ফেলেছি রজত। দিদির এই পরিণতির জন্য আমি তো কম দায়ী নই। এই জন্য তো নিজেকে আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না, কিছুতেই না। সৈকত সৈকত আমাকে বাঁচা ভাই, আমি যে ভীষণ বিপদে পড়েছি। তোর আবার কিসের বিপদ? মুঠো মুঠো টাকা রোজগার করছিস, মদ আর জুয়ারে নিজের জীবনটাকে তো ব্যাপারে এনজয় করছিস। ভুল করেছি রে ভাই সৈকত, ভুল করেছি। আজ আমার ভুল আমি নিজেই বুঝতে পেরেছি। আইসি তুই নিশ্চয়ই তোর গোপন কারবারের কথা তোর দাদা জানতে পেরে গেছে। না সৈকত, দাদা এখনো জানে না আমি নিয়মিত কলেজে যাচ্ছি দাদার স্বপ্নকে পূরণ করতে। তাড়াতাড়ি আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে দাদার স্বপ্নকে আমি পূরণ করব। কিন্তু আমি যে ধীরে ধীরে একটা স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছি তা দাদা বুঝতেই পারেনি। কি তুই সে স্মাগলিং গ্যাংয়ের হয়ে? আমি সব ছেড়ে দেবো রে ভাই সৈকত, তার আগে তুই আমাকে বাঁচা, আমার যে ভীষণ বিপদ। কিন্তু আমি তুই কেমন করে বাঁচাবো? আমি জানতাম পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে ব্রিফকেস ফেলে পালিয়ে এসেছি। ওই ব্রিফকেসটার মূল্য কত তুই জানিস? 3 কোটি টাকা। ওই 3 কোটি মাল পুলিশের হেফাজতে চলে গেছে বলে জানলে বস আমায় মেরে কুচি কুচি করে নদীর জলে ভাসিয়ে দেবে। তুই আমাকে ওদের হাত থেকে বাঁচা রে ভাই সৈকত। কিন্তু আমি তুই কেমন করে বাঁচাবো? কোনো আমি ভাবতাম তুই একটা অন্য কোনো গোপন কারবার করছিস, যুক্ত। একটা কাজ করলে হয় না? সব কিছু সামনে যদি বুঝিয়ে বলা যায়। তুই কি পাগল হয়ে গেছিস সৈকত? দাদা যদি জানতে পারে আমি ইসমাইলি গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছি তাহলে দাদা হয়তো আমাকে আর আস্ত রাখবে না রে সৈকত, আস্ত রাখবে না। তোর সমস্ত কথা আমি নিজে গিয়ে শান্তনাকে বুঝিয়ে বলবো। তুই একটু চিন্তা করিস না অতটু। আমি যে তোর বন্ধু, তাই বন্ধুকে শত্রুর হাত থেকে বাঁচাতে আমি এখন চললাম শান্তনার কাছে। সৈকত দাদা কি আর আমার আগের মতন ভালোবাসবে? না 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 না, আমি আর জীবনে কখনো এমন ভুল করব না, কখনো না। একই রজাক তুই? না না, তোদের ডেরায় আমি যাব না। দেখতে পেলে বস আমাকে মেরে ফেলবে। কি দোষ থেকে সাজা নিতে হবে? দোষ কোন থেকে সাজা তো নিতে হবে? তো আমার কি গলতি বল? পুলিশ যে ওইভাবে ওতপেতে বসে থাকবে তা আমি কেমন করে জানবো বল দোষ? ওসব দোষ শুনে আমার কোনো ফায়দা হবে না। তোকে আমি নিতে আসলাম, আসামি হয়ে যাবে তো আমি তোকে জমাদার করে
আমার জীবনের মূল্য কিন্তু কম নয়। ও झूठा किलो नंदन रगले दोस्त क्यों सो भी बड़ो खिलानो मेरा पास है রজক, बॉस तो के ले जावर हुकुम जारी करछे जिंदा या मुर्दा लेकिन दोस्त का खून से अपना हाथ गंदा करते चाइना चल कलिया चल बोलछे না তুই আমাকে বাঁচতে দে রজ্জাক, আমি যে বাঁচতে চাই, তুই আমায় বাঁচতে দে, তুই আমায় বাঁচতে দে রজ্জাক। আমি স্বপ্নেও ভাবতে পারিনি ইন্সপেক্টরের ভাই শান্তনু ব্যানার্জির ভাই গোপনে কালিয়া সেজে আবার এখানে কাজ করে চলেছে। এটা নিশ্চয়ই ইন্সপেক্টরের চাল, নইলে নক্তানক্তি 3 কোটি টাকার মল সবাই এত চল পেতে কিছু হয়ে আত্মসাৎ করতে পারতো না। রাজকালটাকে আমি সামনে পেলে একেবারে কুচি কুচি করে কেটে ফেলবো। ওই করার বস এই দোস্তের সাথে মিলে আপনার নাম কোন তুলে মনে করে রজ্জাক মিথ্যা কথা বলছে বস। তাহলে আসল সত্যটা কি কালিয়া বল, জবাব দে। তোর জবাবের উপরে নির্ভর করছে তোর জীবন মরণ। আপনি বিশ্বাস করেন বস, মালটা নিয়ে সোজা আমি আপনার কাছে আসছিলাম, কিন্তু পুলিশ যে এভাবে আগে থেকে অতপেতে বসে থাকবে তা আমি কি করে জানবো বস? আর আমি যদি বলি তুই আগে থেকে পুলিশকে জানিয়ে রেখে একটা নাটক খাড়া করছিস, না বস, এই কালিয়াকে আপনি ভুল বুঝবেন না বস। তাহলে তুই কালিয়া নাস। তোর আসল পরিচয় হলো তুই ইন্সপেক্টরের ভাই শান্তনু ব্যানার্জি। আপনি কি বলছেন বস? ওই ইন্সপেক্টরের নির্দেশেই তুই কালিয়া সেজে আমার এখানে কাজ করতে পেরেছিস। আর আমার কারবারের হল হবে কো জানতে, কিন্তু ওই শান্তনু ইন্সপেক্টর জানে না যে আমার নজর কত পাখো। ওর চাল বাঞ্চল করতে ওর ভয়কে আমি না বস, এইবারের মতন আপনি আমায় মাফ করে দিন। বিশ্বাস করুন বস, মালটা নিয়ে আমি এখানে আসছিলাম, কিন্তু এইবারের মতন আপনি আমায় মাফ করুন বস। लेकिन এখন সব কিছু তো জানিয়ে গেছে পুলিশ তো সব কিছু বাতাইয়া দিয়েছে সংকট বাঁচবে না। তোর আগে এই নেমখারামটাকে আমি এইভাবে মারবেন না বস, আমি যে বাঁচতে চাই বস, আপনি আমায় বাঁচতে দিন, আমাকে বাঁচতে দিন। সালা সিরাজ আব্দুল গদ্দারি সালা পুলিশের টিকটিকি হয়ে আমাকে বাঁচ দেওয়া। রাজাত ওর জিপটা তুই কেটে নে। জানি রোজাক জানি সৈকত এদিকে আসছে আর সৈকতের পেছনে আসবে পুলিশ। তোর আগেই আমাদের একটা নতুন নাটক সাজাতে হবে। শান্তনু ব্যানার্জি তোর দাদাকে যদি একটা কথা বলেছিস তাহলে তোর দাদাকে আমি চির খতম করে দেবো রে। এবার চল বাচ্চা, এটা এখন এই নাটকের প্রধান অস্ত্র।
নাকি এই গোজালে দিয়ে ওরা তোকে ওই দেখুন ইন্সপেক্টর, ওই ছেলেটা ভোজালি হাতে আপনার ভাইয়ের কি হাল করেছে আপনি নিজের চোখে দেখুন। কি হয়েছে অতনু? আহ, তোর মুখে আমার রক্ত ঝরছে কেন ভাই? কি হয়েছে তুই আমার বল ভাই? তুই আমার বাবার মতো ইশারা করছিস কেন অতনু? বল ভাই বল। আরে বুঝতে পারছেন ইন্সপেক্টর, এই ছেলেটি আপনার ভাইয়ের বাকশক্তি চিরতরে কেড়ে নিয়েছে। না শান্তনু দা, এ মিথ্যে, এ ষড়যন্ত্র, এরাই অতনুর এই অবস্থা করেছে। ঠিক বলেছ সৈকত, এ বোধহয় সিরাজ আফ্রিদির আর এক নতুন চাল। আপনি কি বলছেন স্যার? ভবিষ্যতে সে তোমাকে উত্তর দেবে। তবে একটা কথা মনে রাখবেন মিস্টার আফ্রিদি, আমি কিন্তু এত সহজেই আপনাকে ছাড়ব না। আপনি অযথা আমার উপর রাগ করছেন। আপনি তো নিজের চোখেই দেখলেন। তাতেও যদি বিশ্বাস না হয় আপনার ভাইকেই জিজ্ঞাসা করুন। হ্যাঁ, আমি অতনুকে জিজ্ঞাসা করবো। বলতো ভাই, কে তোর অবস্থা করেছে? বল অতনু, তুই আমায় সত্যি করে বল। আরে বলতে তো না পারো, কমসে কম ইশারাতে তো জানিয়ে দাও কি হলো আসল অপরাধী কে। কি হলো অতনু? আসল অপরাধী চিনিয়ে দে। বল ভাই, বল বল ভাই, অন্তত ইশারা করে আসল অপরাধীকে চিনিয়ে দে ভাই। বল ভাই বল। মিথ্যে কথা বলে সাধু সাধার চেষ্টা করছে। আমি তোকে কিন্তু ছাড়বো না তনু, আমি তোকে ছাড়বো না। You rascal! আজ আমার কিছু বলার নেই শান্তনুদা। কেন যে অতনু আমাকে দোষী সাজালো সে একমাত্র ঈশ্বরই জানে। ওকে ছাড়বেন না ইন্সপেক্টর, ও যেন আইনের বিচারে উপযুক্ত সাজা পায়। শাস্তি আমি দেবো, ওকে আমি এমন শাস্তি দেবো যা ও কল্পনা করতে পারবে না। চলো রাস্তায়। মানুষের পরিচয় যার আছে মানো, সে আঘাত কেন তার ভুলে যা। বলো দয়া তোমার এ যে কেমন বিচার, বলো দয়া তোমার এ যে কেমন বিচার। ও দয়া বলো দয়া তোমার এ যে কেমন বিচার, বলো দয়া তোমার এ যে কেমন বিচার। ভারতীয় দণ্ডবিধির 306 ধারা অনুসারে অতনু ব্যানার্জিকে দৈহিক নিগ্রহ ও খুনের প্রচেষ্টা করার অপরাধে আসামি সৈকিত মুখার্জিকে আদালত 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। অর্থাৎ মিথ্যে কথা, আমার ফটো কখনো এমন অন্যায় কাজ করতে পারে না, কখনোই না। ওরে হতভাগা সৈকত, আমার বাজার শেষ আসাটুকু চুরি করে এমনি করে তুই চলে গেলি রে ভাই। ওরে হতভাগা, সত্যি আমার হাত খেলা বুক ভেঙে দিয়ে গেল। আমি যে তোর মুখের দিকে তাকি আমার এই ভাঙা বুক খানা ভরিয়ে তুলে স্বপ্ন দেখতে ভাই। সেই স্বপ্নটা তুই, সেই
করে দিলি রে হতভাগা, শেষ করে দিলি। এই ঈশ্বর, এবার তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। মুক্তি তুমি কোথায় পাবে সাগর এই ভব সংসারে? জীবন যুদ্ধে পরাজিত হয়ে মুখ থুবড়ে পড়ে গেছে, মাথা তুলে দাঁড়াবার শক্তি কোথায় পাবে কাকা বাবু? তোমাকে সে চিন্তা করতে হবে। যতক্ষণ প্রাণ আছে বাঁচার জন্য যে তোমাকে শেষ লড়াইটা চালিয়ে যেতেই হবে বাবা সাগর। নইলে নইলে কিসের তুমি মানুষ, কিসের তুমি সৈনিক? কিন্তু আমার শক্তি, আমার সাহস সবই আজ হারিয়ে গেছে কাকা বাবু। কিন্তু বিশ্বাস তো এখনো বেঁচে আছে বাবা। সেই বিশ্বাস অস্ত্রকে হাতে নিয়ে জীবনের বোনার ফন্ডের দিকে তোমাকে এগিয়ে যেতেই হবে কাকা বাবু। যেমন আমি এগিয়ে চলেছি। আমার এই জোড়া জীর্ণ বিশ্বাসকে বুকে চেপে রেখে আমার একমাত্র মেয়ের সুখের সন্ধানের কি বললেন? রজনী সন্ধান করতে? হ্যাঁ বাবা, রজনীকে তার বড় লোক শাশুড়ি বোনের হাত থেকে বাঁচাতে আজ যে আমার প্রয়োজন 10 ভরি সোনা আর 50,000 টাকা। বারে গণতান্ত্রিক দেশের সুসভ্য মানুষ বলিহারি তোমাদের বড় সত্য, একটা অসহায় নারীর অমূল্য জীবনের চেয়ে টাকার সোনা যাদের কাছে কদর করতে হয় তারা শুধু মানুষ নয়, তারা পশুর অধম। বাবা সাগর, এখন আমি কি করব তুমি তা বলতে পারবে বাবা? উপায় আমারও জানা নেই কাকা বাবু। শুধু আমার মনে হয় আমরা দুজনে তো যুগ যন্ত্রণায় দগ্ধ বিদগ্ধ দুটি মূল্যহীন জীবন, যে জীবনের প্রতি কারো কোনো সহানুভূতি নেই, সেই অবহেলিত উপেক্ষিত জীবনটাকে বাঁচিয়ে রেখে কি লাভ কাকা বাবু? বাঁচিয়ে রেখে কি লাভ? তুমি কি বলছো বাবা সাগর? না বলে যে আমি থাকতে পারছি না কাকা বাবু। যে সাগর একদিন সততার নেই আদর্শ দীক্ষিত করে তার ভাই বোনকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল, সেই সাগরের মান সম্মান আজ কলঙ্কের কালিতে কালো হয়ে গেল। সতীর মতো সৈকত আজ আমার চিরদিনের মতো হারিয়ে গেল। হারিয়ে যায়নি সাগরদা, সৈকতকে আমি আবার আপনার কাছে ফিরিয়ে দেব। বাবা শান্তনু, যাকে মিথ্যে অপরাধে জেলে পাঠালে তার জন্য হঠাৎ তোমার এত দয়া উঠলো কেন শান্তনু? দয়া নয় সাগরদা, দয়া নয়, কর্তব্যে আমার বড় ভুল হয়ে গেছে। সেদিন বোবা তনুর আকার ইঙ্গিত আমি বুঝতেও না পেরেও তারপর আমি জানতে পারলাম এই সকালের জন্য দায়ী শেখ সিরাজ আফ্রিদি। আমার সৈকত নির্দোষ হয়ে জেল খাটবে। কেমন বিচার শান্তনু, কেমন বিচার? আইনের মিথ্যে প্রমাণিত তার জন্য দায়ী সাগরদা। যেমন প্রমাণের অভাবে আমি ওই সিরাজ আফ্রিদিকে অ্যারেস্ট করতে পারছি না, তাহলে কি ওই সিরাজ আফ্রিদির শাস্তি হবে না বাবা শান্তনু? শাস্তি আমি দেব। শয়তানটা আমার সতীকে কলঙ্কিত করেছে, অতনুর জীবনটা নষ্ট করে দিয়েছে। ওই জানোয়ারটার প্রাপ্য শাস্তি আমি নিজের হাতে মিটিয়ে দেব। দরকার হলে আমার এই সার্বিক পিস্তল দিয়ে
আপনারা আমার উপর বিশ্বাস রাখুন, আইনের মাধ্যমে আমি ওই সিরাজ আফ্রিদিকে শাস্তি দেবো। তবে তার আগে ছলে বলে ফসে হলে শয়তানটাকে আমি পথের ভিখারি বানাবো। শয়তান সিরাজ আফ্রিদি, এবার দেখবো তোমাকে কে বাঁচাই। তারা হইল গো কপাট ভেঙে চলে রে লোপাট রক্ত জমা চলে বেশি পূজার বেশি তারা হইল গো কপাট ভেঙে চলে রে লোপাট চলে বেশি পূজার বেশি ওরে বাজাতে চলাই ওরে বাজাতে তারা হইল গো কপাট ভেঙে চলে রে তারা হইল গো কপাট তারা হইল গো কপাট তারা হইল গো কপাট। বাঁচতে চাইলে এই দলিলে সই কর। না, আমার স্ত্রীকে জিজ্ঞেস না করে আমি কোনো ফাইলে সই করতে পারবো না। স্ত্রী ও শব্দটা তোর মুখে এখন স্ত্রী হয়ে গেছে। হবে তো সেই রাতে তুই ছোট মা আর ওই মামা মিলে আমাকে যে ইঞ্জেকশন দিয়েছিলি আর তোরা ভেবেছিলি আমি কোনো চিন্তা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে আমার জীবনটাই চলে যাবে। বাহ, তোর তো হেভি বুদ্ধি খুলে গেছে দেখছি। কেন খুলবে না? সেই রাতে সে তোদের দেওয়া সে পিস্তল হাতে আমি চিন্তায় করতে গিয়ে আমি পৃথিবীর সবচেয়ে দামি রত্নটাই চুরি করে এনেছি। দামি রত্ন মানে কোহিনূর। না, তা কেন হবে? সে যে আমার রজনীগন্ধা, তার ভালোবাসা সেবা দিয়ে তোদের সে দেওয়া ইঞ্জেকশনটা ছুঁড়ে ফেলে আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। তাই তো আমি আজ সুস্থ স্বাভাবিক, আজ আমি তোদের কাউকে ভয় পাই না। তাই নাকি? তোর বউ বুঝি সারা রাত তোকে এইভাবেই ট্রিটমেন্ট করতো? হ্যাঁ হ্যাঁ, করবেই তো। সে যে আমার রজনীগন্ধা, তার ভালোবাসার সৌরভ দিয়ে আমার বেঁচে থাকার নতুন স্বপ্নটাকে নতুন করে জাগিয়ে তুলেছে। তাই তো তোদের আমি কাউকে ভয় পাই না। আমি শেষবারের মতো বলছি রে কুত্তা, এই দলিলে সই কর। আমি মতো বলছি, বড় ভাইকে বড় ভাইয়ের মতো সম্মান দিতে চাই। সম্মান দিবি? এই নে তাহলে এর যোগ্য সম্মান। একই রজনী। বড় ভাইয়ের স্ত্রীকে বৌদি বলে ডাকতে হয়, সেটা উৎসাহই বুঝি। বৌদি বড় জানোয়ার, বৌদি বল। আমি জানো হ্যাঁ হ্যাঁ, জানোয়ার। মানুষ যখন নিজের বোধ বুদ্ধি হারিয়ে জানোয়ারের মতো ব্যবহার করতে যায় না, সে যখন ভুলেই যায় সেই জানোয়ারের ক্ষমতার চেয়ে একটা সৎ মানুষের ক্ষমতা অনেক অনেক বেশি। ওকে তুমি ছেড়ো না রজনী। ও আমার সমস্ত ভাই, আমার সমস্ত জমি সমস্ত কিছু সই করে নেওয়ার জন্য আমাকে অন্যায়ের পর অন্যায় চাবুক মেরেছে। আর তুমি সেই চাবুক মেরে ওকে বুঝিয়ে দাও ওই অন্যায়ের চাবুক কতটা ভীষণ। আমি ওকে কতটুকু শাস্তি দিতে পারবো, তাই চেয়ে এতদিন ওরা তোমার পিঠে চাবুক মেরে রক্ত ঝরিয়ে নিজের হাতে শান্তি বাড়িয়েছে, তাই তুমি ওদেরকে চাবুক মেরে রক্ত ঝরিয়ে বুঝিয়ে দাও রক্ত ঝরার যন্ত্রটা কতখানি ভয়ঙ্কর। এই নাও। তবে তাই হোক রজনী, আজ আমি ওদের বুঝিয়ে দেবো আমি পাঁচাটা উল্লো কুকুর নয়, আর আমি এই বাড়ির বড় ছেলে, আর আমি ওদের বুঝিয়ে দেবো যে চাবুকের যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর, কতটা ভয়াল। তুমি নাইলে হয়তো আমাকে খুন করেই ফেলতো। হত ছাড়ি, পাগলটাকে আমার ছেলের পেছনে লেলি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস? ও যদি আমার ছেলেটাকে মেরে ফেলতো তাহলে দাদা বধূ একটা সত্যিকারের মহৎ কাজ করতো। কারণ ছোটদাই হচ্ছে এই সংসারের ক্যান্সার। ক্যান্সারের অ্যান্সার একটাই, তাকে উপযুক্ত অপারেশন করে পুরোপুরি সাইজ করে ফেলা। ছাড়া যারা অন্যায় করলো তাদের হয়ে কথা বলতে তোর লজ্জা লাগছে না? লজ্জা তো তোমাদেরই পাওয়া উচিত মা। চাচিও না। এই ছোটদা যখন এই অসহায় মানুষের সর্বাঙ্গে চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দিত, তখন তো তুমি এত দরদ নিয়ে ছুটে আসতে না। অথচ এই বরদাও তোমাকে মা বলে ডাকে। এক মাতৃর জন্য তোমার ওই মাতৃ হৃদয়কে জিজ্ঞাসা করো তো মা, সৎ ছেলে বলে কি বরদার জীবনে কোনো মূল্য নেই? আরে ছোটদা তোমার নিজের পেটের সন্তান বলে সামান্যতেই তুমি অস্থির হয়ে পড়ছো। কি বলছিস রে হতভাগা?
খুন করে ফেলতো। খুন নয় মা, একদম খুন নয়। এই জোড়া স্বপ্ন খোঁচা খেতে খেতে একদিন ফোনা তোলে, ও সেইটাই করছে। ধরা সব নয়, এতদিন আমরা একটা ঘরে কাল সাপ পুষেছি, সেই কাল সাপ ঘরে একটা কাল লাগিয়ে নিয়ে এনেছে। এটা না তাড়াতে পারলে আমাদের ছবল খেয়েই মরতে হবে। তাড়াবো, আজ কাল লাগার কাল নিয়ে আমি দুটোকে তাড়াবো। এই তো এতদিনে তোমার সুবুদ্ধি হয়েছে। তারাও তারাও, যদি মঙ্গল চাও তো কালে নাগ আর কালে নাগিনী দুটোকেই বাড়ি থেকে তাড়াও। দাদা আজ নয় ভয়ঙ্কর, আজ নয়, আমি এক্ষুনি তাড়িয়ে দেবো। কি বললে বাবা? তুমি তুমি আমাদের তাড়িয়ে দেবে বাবা? তোদের এবার এবার থেকে তোদের তাড়াবি, কার বুকের পাটা আসে এমন। বাবা, বাবা আমি তুমি যে এই সংসারে গৃহলক্ষ্মী মা, তোমাকে তাড়িয়ে আমি সংসারের ক্ষতি করতে পারি না। বাবা এইবারে বুঝেছি যে কার আসপর্দাতে ওই হতচ্ছাড়ি মেয়েটা আমার মুখে মুখে তর্ক করে, কার সাহস পেয়ে ওই পা চাকা কুত্তাটা আমার ছেলেকে খুন করতে চায়। এটাকে খুন করতে চাই রে দিদি। তুই এসেছিস ভাই, তুই এসেছিস। দেখ না ওই হতচ্ছাড়ি মেয়েটা আর ওই পা চাকা কুত্তাটা আমার প্রদীপকে মেরে ফেলতো রে। কয় কি? আরে আমি এতদিন ধরে এত ট্রিটমেন্ট করে ও ছোড়াটা আবার নাকি পাগল হয়ে গেল নাকি? না মামা, আমি পাগল নই, আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ স্বাভাবিক। পাগল কে পাগল বলে রে বাপ তোর। তবে ভাবিস রে, ইনজেকশন আমার কাছেই আছে, এটা পুশ করলেই তোর সমস্ত পাগলামি একেবারে সেরে যাবে। পর্দাকে ইঞ্জেকশনটা দেওয়ার দরকার নেই মামা, তুই বলে ওই ইঞ্জেকশনটা ছড়দাকেই দাও। কারণ ছড়দাই দেখছি এই সংসারে বেশি পাগলামো শুরু করে দিয়েছে। বলিস কি রে ভাগনে? শোনো সুপরি মামা আর গান্ধারের জন্য নেই, তোমরা যদি আমাকে আবার জোর করে পাগল বানাবার চেষ্টা করো, তাহলে তোমাদের আমি কাউকে ছেড়ে দেবো না। আর সেদিন তোমাদের আমি বুঝিয়ে দেবো যে আমার স্ত্রীর সেবা আর তার আশীর্বাদে আমি কতটা সুস্থ। তাই আবার যদি তোমরা জোর করে আমাকে পাগল বানাতে চাও, তাহলে তোমাদের প্রত্যেককে আমি গোলার টিপে শেষ করবো, গোলার টিপে। ওরে ছোড়াটাকে ধর। পাগল হয়ে গেছে রে, পাগল। আরে ওর হাতে পায়ে বেড়ি পড়াতে হবে। বেরিটা যদি পড়াতেই হয় তাহলে সেটা আপনার বোন ভাগনাকে পড়ান মামা বাবু। তুই কিন্তু বড্ড বার বেড়েছিস লো হারামজাদি। তোকে ছাড়ুন, ছাড়ুন। বাড়ি থেকে বার করে দেওয়ার প্ল্যানিং করছেন, তা বোধহয় কোনোদিনই পারবেন না। কারণ আপনার ছেলে এই বাড়িতে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে। তাই যদি আপনি চেষ্টা করে থাকেন না, তাহলে মাত্র একটা কমপ্লেন করব থানাতে, আর যার জন্য আপনাকে জেলের ঘানি টানতে হবে। আর সেটা থেকে বোধহয় আপনি কোনোদিনই পার পাবেন না, কোনোদিনই নয়। হাই ভোলা মন কয় কি? দাবার চার্জার পাল্টে গেছে মামা। কিস্তি মাত করার আগে নিজের গুটিটা সামলাও। সুদীপ, তুই আপনজনের বিরুদ্ধে কথা বলতে তোর লজ্জা করছে না? আরে ছোটদা না, বরং তোদেরকে আপনজন ভাবতে আমার লজ্জা করছে। কি বললি হতভাগা? বেশি কিছু বলতে না চাইলো, একটা দামি কথা বলছি, মন দিয়ে শোনো। আর যদি কখনো তোমরা ওই দাদার বৌদির ক্ষতি করার চেষ্টা করো, তাহলে আমি কিন্তু তোমাদের ছেড়ে দেব না, কথাটা মনে রাখিস। কাকে মনে রাখতে বলছিস রে বাবা? মনে রাখার মতো মনটাই চেয়ে নেই। থামো,
অমন করে হাসতে তোমার লজ্জা করছে না? এতদিন এই সংসারে অধর্মের তাণ্ডব করতে যখন তোমার লজ্জা করেনি, তখন আমারই বা হাসতে লজ্জা করবে কেন? তবে আর কি, এবার প্রাণ খুলে আনন্দ করো। করবোই তো, করবোই তো। আজ আমার সবচেয়ে আনন্দের দিন। এই দিনটার জন্য যে আমি দীর্ঘ 22টা বছর অপেক্ষা করেছিলাম। আমার মঙ্গলময়ী মা আমার সংসারকে একটা মন্দির গড়ে তুলেছে। আমার জীবনে প্রথম স্বীকৃতি তোমাদের জীবনে সুখের সূর্যোদয় ঘটিতে ওকে প্রভাত গড়ে তুলেছে। আর সেই প্রভাতই তবে এই সংসারে চক্র পরাজয় হয়ে তোদের শাসনের চাবুক মেরে মানুষ করে গড়ে তুলবে। না, কখনো না। ওই জানোয়ার ইডিয়েটটাকে কখনো এই সংসারে কর্তৃত্ব করতে দেব না। আমার ছেলে প্রবীণই হবে এই সংসারের মালিক। মালিক, মালিক তুমি কাকে বলছো ভয়ঙ্করী? ও ও এখন এই সংসারের একটা কাক শালিক। তাই কাক শালিকের মতো আইছে গোকে খুঁটে খুঁটে নিজের পেটের ভাত জোগাড় করতে হবে। এসব কি বলছো তুমি? ঠিকই বলেছি। তোমার আদরের দুলার প্রদীপ যদি এখন তার নিজের চরিত্র সংশোধন না করে, তাহলে তাহলে ওকে আমি ত্যায্যপুত্র করবো। আরে সে কি জামাইবাবু, একটা পাগল ছেলের জন্য আপনার এমন হিরে টুকরো ছেলেটাকে পথে বসাবে? আমি জানতাম মামা, জানতাম এই বাবা নামক লোকটা একদিন এই কথাই বলবে। আজ আমার মনে সত্যি পড়ে যাচ্ছে, এই বুড়োটা আমার বাবা। তো প্রশ্নটা তুই তোর গর্ভধারীর মাকে করতে বাবা, সেই প্রশ্নের উত্তর তোর মাই দিতে পারবে। শুনলি শুনলি ভাই, ওই বুড়ো শকুনটার কথাগুলো শুনলি? কই না তো। আরে এমন কথা আবার শুনতে আছে নাকি? হ্যাঁ রে ভাই, আমাদের কি সত্যি মা বাবাটাকে এবার পথে বসতে হবে নাকি বলতো? ভাগ্যে থাকলে তাই হবে। ভাগ্যে যদি তাই হয়, সবার আগে এই বুড়ো ভামটাকেই খুন করব। আরে ভোলা মন কয় কি? আরে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতির পিতিমা পণ্যে ইয়ন্তি সর্বদেবতা। সেই পিতা অর্থাৎ বাবা কি কার খুন করতে আছে রে বাবা? ধর ওই বুড়োটাকে বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। ও হো আগ্নে বাবাকে ঘৃণা হলো, বাবার সম্পত্তিটাকে তোর ভাবতে ঘৃণা হয় না রে বাবা। আই বাবার সম্পত্তি যতদিনে বাবারই থাকবে ততদিনে গদ গদ করতে বলবি টাকাও সেদ্ধ টাকাও ধর্ম টাকা হি পরম তপ। দিদি এই দেখ তোর শাশুড়ির দাবি মতো আমি টাকা নিয়ে এসছি রে, বরপণের 25,000 টাকা। টাকা? ওই 25,000 টাকা কি তোমার বাবা বিয়ের যৌতুক হিসেবে পাঠিয়েছে নাকি ভিক্ষে পাঠিয়েছে? এমন কথা বলবেন না মাসিমা, ভিটে মাটি বিক্রি করে এই টাকা পেয়েছি। বাবা বললেন এই সামান্য কয়টি টাকা দিয়ে শোধ দিয়ে অন্তত দিদিকে একটু সান্ত্বনা। তাকে আর সান্ত্বনা দেবে বাবাজি, তার আগেই যে সব শেষ। তবে কি আপনারা আমার দিদিকে তাড়িয়ে দিয়েছেন? আরে না না, এমন লক্ষ্মী প্রতিবার মতো বৌমাকে কেউ কি তাড়াতে পারে বাবধ? আমার পাগল ভাগ্নে এই পাগলামির ঝুঁকে না তোমার দিদিকে এমন রঙ্গলাই দিয়েছে যে একবারে সে পাগল হয়ে গেছে। হয় ভোলা মন কারে কি কয়? না না পাগল নয়, পাগল পাগল হয়ে গেছে। না হ্যাঁ বাবা, বৌমা একেবারে বড্ড পাগল হয়ে গেছে। এই ঈশ্বর, এ তুমি কি করলে? আমি বাবাকে গিয়ে কেমন করে বলবো যে দিদি পুরোপুরি পাগল হয়ে গেছে? এর জন্য তুই ভেঙে পড়িস না রে ভাই। তোমার এই টাকা দিয়ে আমরা বৌদির উপযুক্ত চিকিৎসা করব। তাই করুন দাদা, তাই করুন। যেমন করে পারেন আমার দিদিকে সুস্থ করে তুলুন, নইলে নইলে আমার বাবা হয়তো আর বেশি দিন বাঁচবে না। আর আমাকে একটিবার আমার দিদির কাছে নিয়ে যাবেন,
আমি একটু চোখের দেখা দেখবো। তুমি দেখতে চাইলো আমার জামাই বাবু অর্থাৎ তোমার শ্বশুর মশাই তোমাকে দেখতে দেবে না বাবাজি? দেখতে দেবে না? আরে দেবে কেমন করে? ওই পাগল স্বামীর হাতে মার খেতে খেতে আর শ্বশুর আর ছোট দেওরের মানসিক অত্যাচারে সে একেবারেই বদ্ধ পাগল হয়ে গেছে। আর সেটা যাতে প্রকাশ না হয় তারা বউবাকে ওরা হাতে পায়ে বেড়ি লাগিয়ে তালাবদ্ধ করে ঘরে ফেলে রেখেছে। সে কি? শ্বশুরমশাইকে তো আমরা সৎ ভদ্রলোক বলে জানতাম, কিন্তু আজ শুনে মনে হচ্ছে শুধু অসতী নয়, একটা চরিত্রহীন। লজ্জার কথা তোমাকে কি বলবো বাবা, ওই বুড়ো বাপটা না বৌমাকে খুব প্রস্তাব দিত, নজরে বৌমার দিকে তাকাতো, আর বৌমা রাজি হয়নি বলেই তো আজ এই পরিণতি। শয়তান সত্য বেদবাঙ্গুলি, তোমাকে আমরা ছাড়বো না। তোমার নামে আমরা বড় নির্যাতনের মামলা করবো, তোমাদের আমরা জেলের ঘানি টানিয়ে ছাড়বো। আপনারা দিদির দিকে একটু নজরে রাখুন। রাখবো বাবা। আমার দিদির যদি কিছু হয়ে যায় আমরা কেউ বাঁচবো না মামা, আমরা কেউ বাঁচবো না। কিস্তি মাছ আমার মনে হয় চাল বুঝি বোর্ডের চালে কিস্তি মাছ করেছে মামা, কিন্তু সবদার তাহলে আসল কথাটাই শোন। আরে রজনীকে বদ্ধ পাগল বানাতে হবে, কিন্তু কিভাবে 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 বেশি বেশি। কিন্তু যে আইডিয়াটা আমি তোদেরকে দেব না তার মূল্য কিন্তু এই 25,000-এর কিছু কম নয়। আসছে আমার जिंदगी बर्बाद कर दे शैतानটা দিন খুলে আসছে नहीं हर किस আমার जिंदगी আমি बर्बाद होते देবে না। यहाँ से আমি बहुत बहुत दूर चले आ যাবে। তুমি যেতে চাইলেও তোমাকে যে চলে যেতে দেবে না বস। क्यों मैम साहब जो आदमी सिर्फ बोलते चाहे उसको हम लोग जोर कर शैतान बने रखबे। তোমার নসিবটাই যে তোমাকে শয়তান বানিয়েছে। नहीं मैम साहब ये बात हमें सुनबे ना, बिल्कुल सुनबे ना। जिस दिन पुलिस हमारे पीछे लगी छिलो उस दिन वो छुपना मेरा सबसे बड़ा गलती हो जाएगा जी। রাজাক आप विश्वास करो मैम साहब एक काम हमें जरूर बिल्कुल अच्छा नहीं लगता। বসের হাতে ইজ্জত হারিয়ে লেডকিগুলো যখন আখের আঁসু ফেলে তখন আমার দিলের বহিনে তসবিরটা ভাসিয়ে ওঠে ম্যাম সাহেব। রাজাক তুমি जो हाथे আমি पुलिस বহিনে বদলা নিতে এই কন্ট্রাক্ট আমি খতম করেছি। মাঝে মাঝে আমার হাতটা বেসামাল হয়ে যায় ম্যাম সাহেব। মনে এই কন্ট্রাক্ট को माफिक এই শয়তান को भी ক্লোজে ক্লোজে আরো ক্লোজে আই মিন হাতটা একটু উপরে তুলুন, ওটা লেন্সের বাইরে চলে যাচ্ছে। ব্যাস। আরে বাবা একদিনটা কি এত সোজা ব্যাপার নাকি যে কেউ করবো বলে করা যায়? ওটা একটা সাধনার জিনিস। ডাইরেক্টর সাহেব তোমার ডায়লগে তো ঠিক মতো ধরা হয়নি, আর অ্যাকশন শুনে মনে হচ্ছে একটা গোয়াবাসী আদিম মানব একটা জানোয়ারকে পিছে তাড়া করছে। আর ঠিক করেছেন ডাইরেক্টর সাহেব, আমি একটা জানোয়ারকে বেশি তাড়া করছে। যে দিন ওই জানোয়ারকে আমি খতম করতে পারবে আমার দিলের বহিনে তসবিরটা ভাসিয়ে ওঠে। দেখো কাণ্ড, এটা কোনো ডায়লগ থ্রো হলো নাকি? ওটা ওটা ওর জীবন নাটকের ডায়লগ, বুঝলেন? ওই ডায়লগটা বোঝার মতো হৃদয়ঙ্গম আপনার হৃদয় নেই। দেখো কাণ্ড, আমার হৃদয় না থাকলে তোমার হৃদয়ের সঙ্গে আমার হৃদয়ের বিনিময় হলো কি করে? হৃদয় বিনিময় হয়নি স্যার, কিন্তু কিছুটা ভাব বিনিময় হয়েছে।
অন্য অভিনেতাদের অভিনয় শেখাতে শেখাতে আপনি হয়তো নিজের জীবনের সংলাপটাই ভুলে গেছেন। চাই না, দেখো কাণ্ড, কি সব যাতা বলে মেয়েটা বেরিয়ে চলে গেল। আমি নাকি আমার জীবন নাটকের সংলাপ ভুলে গেছি। কি হলো? সিনেমা করাটা এত সহজ ব্যাপার নাকি? যে কেউ করবো বললে করা যায়। বাবু, শুধু কি বড় লোকের বাড়ির মেয়েরাই সিনেমা করবে? আমাদের কি যেটা বলে আমরা কি সিনেমা করবার না? ব্যাপারটা বুঝে চেষ্টা করো। আমরা ব্যাপার বুঝে কি করবো? হ্যাঁ, আমরা একটু একটু নাচবো, গাইবো, ওই মেয়েগুলোর মতো সিনেমা এরকম সুহাগ চাঁদ বাদানি ধানি নাচত দেখি, সোহাগ চাঁদ বাদানি ধানি নাচত দেখি, বালা নাচত দেখি, বালা নাচত দেখি, সোহাগ চাঁদ বাদানি ধানি নাচত দেখি, সোহাগ চাঁদ বাদানি ধানি নাচত দেখি, সোহাগ অসভ্যতা নয় গো বাবু, অসভ্যতা নয়। আমি তোমায় ভালোবাসি। একদম বাজে করে বলবে না, বলে দিচ্ছি। ভাগো বলছি, ভাগো নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এই তো এলাম বাবু, একটু চালাচ্ছি করি। টাকাকে নিয়ে নাচ করবি গো খেলতি মনি, এখানে খোকা খুকিয়েই নাই। আমার এই ধেরে খোকাকে একটু লাচ্ছি। দাদু নাচে, দিদা নাচে, চড়া চুড়ি মিলে নাচে, দাদু নাচে, চড়া চুড়ি মিলে আরে ভয় নেই মিস্টার মিত্র, ওনারা হলেন আমার বিজনেস পার্টনার মিস চাওলা, মিস গোয়েঙ্কা। বেশ কয়েকা পুলিশের চোখে ধুলো দিতে হিজড়ের ছদ্মবেশ। দেখো কাণ্ড। আরে আপনারা যে এই বেশে আসবেন তার আগে আমার এজেন্ট আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে। তাহলে মিস্টার গোয়েঙ্কা, এখনো কি আপনারা ওই মুখ ঢেকে রাখবেন? এটা হেডকোয়ার্টারের নির্দেশ মিস্টার সিরাজ আফ্রিদি। ওকে ওকে ওকে, হ্যাঁ তাহলে আমাদের মানে বিজনেসের ব্যাপারটা এবার সেরে ফেলা যাক। ওকে মিস্টার আফ্রিদি, আপনাকে আমরা যে কোয়ালিটি হেরে দেব তার মার্কেট প্রায় 10 কোটি টাকা। 10 কোটি? কিন্তু কিন্তু আপনাকে লাগবে মাত্র 5 কোটি। এই নিন আপনাদের হিরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার সিরাজ আফ্রিদি। এবার দেখি আপনাদের হিরে। এই নিন আপনার Hands up! কে তোমরা? তাহলে মিস গোয়েঙ্কা, যে তোমার কালো ধান্দা বন্ধ করে তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমি সেই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি। আর আমি যে তোমার যে সতী তোমার কামনার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়েছে সেই সতী। ও তাহলে মিস গোয়েঙ্কা আর মিস চাওলা ওরা পুলিশের হাতে। আর সেই নামে আপনাকে আঘাত দিতে আমরা আপনার উপর একটা বড় আঘাত নিয়ে এলাম। মিস্টার ব্যানার্জি, ইচ্ছে করলেই আমি এখন আপনাকে অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু না মিস্টার সেনাপতি, তার জন্য এখন কিছু প্রমাণের প্রয়োজন। আর যতক্ষণ না সেই প্রমাণ আমরা পাচ্ছি ততক্ষণ ঠিক এইভাবে
এইভাবেই আমরা আপনাদেরকে শাস্তি দিয়ে যাব বলি ওই আল্লাহ! আমার 5 কোটি টাকা চোরের উপর বাটপাড়ি হয়ে গেছে স্যার। যান ওদের ফোন করুন আর সঙ্গে ইয়াসিন আর কাল্লুকে নিয়ে যান কুইক! ওকে স্যার। রাজ্জাক, ইয়াসিন, কাল্লু, ধরো দেখো। ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি, তুমি কেউ টললে যে পা দিয়েছ এবার সবল তোমায় খেতেই হবে। তুমি তোমার ভাই, তোমার ভয়ও রেহাই পাবে না। ফিরিয়ে নিয়ে যাবো, ফিরিয়ে নিয়ে যাবো। শয়তান সিরাজ আফ্রিদির শয়তানি চূর্ণ করে আমার সতীকে আমি ফিরিয়ে নিয়ে যাবো। আমার শয়তানি চূর্ণ করবি? তার মানে তুমি সেই লম্পট সিরাজ আফ্রিদি। আরে রে, যে তোর সতীর সতীত্ব চিবিয়ে খেয়ে তাকে মানিয়েছে বেশ ছিলিমিলি। তোমারে জানো মহাপপের ভারে তুই একদিন ঠিক তলিয়ে যাবি। তোর আগে তোর স্থান হবে মৃত্যুর গহরে। রাজাক! এই বেমনটা জিপটা তুই কেটে নে আর সঙ্গে সঙ্গে চোখ দুটো উপড়ে নে। नहीं बॉस, ये हमसे नहीं होगा। রাজাক! माफ कीजिए बॉस, एक काम हमें बिल्कुल बर्दाश्त करो। হুঁশিয়ার রাজাক! আমার কথা না শুনলে আমি তোকে কুত্তার মতো গুলি করে মারবো রে। क्या? नहीं, एक कोशिश सोच से नहीं। अपना जान के लिए एक काम हमें जरूर करो। এই করো। না আমায় তুমি অন্ধ করো না। এর চেয়ে তুমি আমাকে একেবারে শেষ করে দাও। দেবে না, এরা আমাকে সুস্থ স্বাভাবিকভাবে কিছুতেই বাঁচতে দেবে না। না না, তাই তো এরা চক্রান্ত করে আমাকে পাগল সাজিয়ে পাগলা গাড়োতে বানানোর ব্যবস্থা করছে। কিন্তু না, যেমন করেই পারি, যেভাবেই পারি ওদের চক্রান্ত জাল ছিন্ন করে আমি আমার স্বামীকে নিয়ে এখান থেকে অনেক। দিদি! জামাই বাবু! আপনি সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? চৌরাস্তার মোড়ে চৌরাস্তার মোড়ে? প্রভাত বাবা জীবন। হয়েছে, কি হয়েছে বলো? আমার স্বামীর কি হয়েছে বলুন। প্রভাত বাবা জীবনে অ্যাক্সিডেন্ট করেছে বলে। না না, এটা কিছুতেই হতে পারে না বাবা, আমি কিছুতেই না। আমার স্বামী কেমন আছে বলুন, আমার স্বামী কোথায় কেমন আছে বলুন বাবা, বাবা চুপ করে থাকবেন। আমার স্বামী কেমন আছে, কোথায় আছে? শান্ত হও বৌমা, শান্ত হও। অ্যাক্সিডেন্ট এমন কিছু মারাত্মক হয়নি, হয়তো বেঁচে যাবে। শুধু পা দুটো কেটে বাদ দিতে হবে। তুমি 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 শিগগিরই জামাই বাবু হয়তো রক্ত দিতে হতে।
আমি দেবো, আমি দেবো, যত রক্ত লাগে তত রক্ত আমি আমার স্বামীকে দেবো। আপনি আমাকে নিয়ে চলুন মামা বাবু, আমার স্বামীকে আমি রক্ত দেবো। বাবা, না। তুমি সেখানে যেও না বাবা। না, আমি যাবো মামা বাবু। আমি যদি সেখানে না যাই তাহলে আমার স্বামীর পাশে থেকে আমার স্বামীকে কে সুস্থ করে তুলবো? বাধা দেবেন না, বাধা দেবেন না মামা বাবু, বাধা দেবেন না। আবার আমাকে স্বামীর কাছে যেতেই দিন, আমাকে যেতে দিন মামা বাবু, আমাকে যেতে দিন, যেতে দিন। স্বামী, আমি আসছি। খেল খতম। আমার দীর্ঘদিনের লোভের পাখিটাকে আমি নিজের কথায় জল ফেলে আমি স্বীকার করে নিলাম। কামনার তীর, আর সে কামনার তীর বিদ্ধ হয়ে চরিত হয়ে তীর বেধা পাখিটা মরণ যন্ত্রণায় যখন ছটপট ছটপট করবে, আর আমি তখন বলবো, হাই ভোলা মন, কই কি? বাবা প্রদীপ এদিকে আয়। আমার কাজ তো করে দিলাম, এ বাকি কাজটা এবারে তো। সে তুমি ভেবো না মামা, সবার সঙ্গে শেষ করে না, আজই করব। এবার তাহলে আমি চলি। কিন্তু মামা ওই 25,000 টাকাটা। হায় ভোলা মন, কয় কি? আরে সেই 25,000 টাকাটা ওই পাখিটাকে খাঁচায় ভরতেই তো শেষ হয়ে গেছে। এরপর লাখ লাখ টাকার মালুক হবি তো 25,000-এর দিকে কেন রে ভাবতন? বাবা চলি। শালা শুয়োরের বাচ্চা মামা, কমিশনের উপর আবার সাব কমিশন নিয়ে গেল। যা, আগে কাজটা ভালোই ভালো কমপ্লিট হয়ে যাক, তারপর আমি দেখাবো কোলা কাজ কোলা। প্রদীপ, বাবা প্রদীপ, দেখ না রে, দেখ না রে, আমার এই আঙুলগুলো কেমন ফোলা ফোলা লাগছে, একদম সোজা করতে পারছি না। দেখ না বাবা, একটু ভালো করে দেখ না কি হয়েছে। একই আঙুলে তোমার দগদগে ঘা হয়ে গেছে, এ তো মনে হচ্ছে কুষ্ঠ রোগ। না না, আমার কথা তুই বলিস না বাবা, আমার কথা তুই বলিস না, আমার কুষ্ঠ হতে পারে না, পারে না। একটু দেখ না, একটু ভালো করে দেখ না বাবা, একটু ভালো করে দেখ না। সরে যাও বলছি, ওসব ফ্রোচে রোগ আমার কাছে আসবে না বলে দিচ্ছি। প্রদীপ, এসব তুই কি বলছিস? আমি তোর মা। মা বলে তোমাকে ভালোবাসতে পারি, শ্রদ্ধাও করতে পারি, কিন্তু তোমার মা ওই রোগটাকে তো আমি ভালোবাসতে পারি না। প্রদীপ, যাও, চলে যাও ওখান থেকে, তোমার দিকে গা গুলিয়ে যাচ্ছে। আজ থেকে তুমি আর ভিতরের ঘরে আসবে না, আজ থেকে তুমি ওই বাইরের ঘরটাতেই থাকবে। কি বললি? বেশ, আমি চলে যাচ্ছি। ওগো, ওগো মায়েরা, তোমরা এখনো যারা আমার মতো সৎ মা আছো, যারা সৎ সন্তানের উপর অকথ্য অত্যাচার করে চলেছ, যারা যারা ঘৃণ্য বর বোনের লোভে পুত্রবধূর উপরে করেছে মানসিক নির্যাতন, তারা তারা দেখে যাও, পাপ কখনো পাপ কখনো কাউকে রেহাই দেয় না, পাপ কখনো কাউকে রেহাই দেয় না। ভুল মা, ভুল, সম্পূর্ণ ভুল। কই, তোমার চেয়ে আমি অনেক বেশি পাপ করেছি, কই কেউ তো আমায় সাজা দিতে পারেনি। আমি দেবো তোকে সেই সাজা। হঠাৎ কুত্তার মুখে সিংহের হুঙ্কার। এখনো ঠিক করে বল রে, রজনীকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? আমি জানি না, ঘরে কোথাও হয়তো রয়েছে। হ্যাঁ তুই জানিস, এখনো সত্যি করে বল রজনী কোথায়? আমি জানি না রজনী কোথায় আছে, আমি জানি না। না নেই,
তুই আর মামা যুক্তি করে বৌদিকে কোথাও পাচার করে দিয়েছিস। কে মা বলেছে, মা কে বলেছে? এখন কিন্তু শেষবার মতো বলছে ওর রজনী কোথায়? সত্যি সত্যি বল, জানি রজনী কোথায় আছে আমি জানি না। দাদা ও সহজে মুখ খুলবে না। চালাও চাবুক চালাও। ওর রজনী কোথায় আছে বল। ওর শয়তান বাবা, তুমি তোমার এই অবস্থা কি করে হয়েছে বাবা? আগে আমার কোথায় থাক বাবা, বৌমাকে ভাজা তাই মাত্র কয়েক ঘন্টা বৌমাকে চলে আসতে মুখ থেকে তুলে নিয়ে গেছে। পুলিশে খবর দিয়ে আমার বৌমার সন্তান কর। কোথায় আছে বৌদি? বলো কেন বাবা, কি হয়েছে বৌদির? সেসব বলার মতো এখন সময় নেই বাবা, সেসব বলার মতো এখন সময় নেই। তাই তাই সেসব কথা পরে হবে। এখন তুমি চলো, যেমন করে হোক আমাদের রজনীর সন্ধান করতে হবে। ওরে শয়তানি দল, তোরা রজনীকে যেখানে লুকিয়ে রাখিস না কেন আমি খুঁজে বার করবো। তারপর তোদের আমি বলবো, প্রিয়াকে তুই নিয়েছিস কেড়ে, ভেঙেছিস ঘর বাড়ি। জীবনে মরণে আমি কি কখনো সে কথা বলিতে পারি? আদিম হিংসা মানবিকতায় আমি যদি কেউ হই, স্বজন হারানো মা সন্তানে চিন্তা তোর তুলবই। আপনি এসেছেন দারোগা বাবু? কিছুক্ষণ আগে কয়েকজন গুন্ডা মিলে আমার বৌমাকে জোরাজ করে চৌরাস্তার মোড় থেকে তুলে নিয়ে গেছে। আমার বাবা বাধা দিতে গিয়েছিলেন বলে এ দেখুন আমার বাবার সন্তানকে কেমন ভাবে ক্ষত বিক্ষত করে দিয়েছে। মিথ্যে কথা বলে সাধু সাজার চেষ্টা করবে না। হে আপনি কি বলছেন দারোগা বাবু? আমরা মিথ্যে বলছি? হ্যাঁ হ্যাঁ মিথ্যে বলছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা মিথ্যেই তো বলছেন। আপনি আর আপনার দুই ছেলে মেলে অমানসিক অত্যাচার করে আমার রজনীকে উন্মাদ করে দিয়েছে। কে আপনাদের এসব মিথ্যে কথা বলেছে? কে বলেছে? আমি বলেছি। ভেবেছেন মিথ্যের মেঘ দিয়ে চিরকাল সত্যের সূর্যকে আড়াল করে রাখবেন, তাই না? তুমি ভুল বলছো রজত। না ভুল নয় স্যার, আমি বলছি শুনুন। এরা বৌদিকে কোথায় যেন পাচার করে দিয়েছে। আর আমি টাকা দিতে গিয়েছিলাম বলে এরা আমাকে জোর করে কিভাবে মেরেছেন দেখুন। ওর কোনো কথা বিশ্বাস করবে না স্যার, ও সব মিথ্যে বলছে। ও আমি বলছি ও মিথ্যে কথা বলছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা থানায় নিয়ে গেলে প্রমাণ হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান দারোগা বাবু, ওই নির্দোষ মানুষগুলোকে সাজা না দিয়ে সাজা দিন এই শয়তানকে। মা, আপনি কি বলছেন বিয়ান ঠাকুরন? সেদিন তাহলে যা বলেছিলেন মিথ্যে বলেছিলাম বাবা, মিথ্যে বলেছিলাম। মিথ্যে ছলনায় ভুলে আমি তোমাদের মিথ্যে কথা বলেছিলাম। কিন্তু আজ আজ এই কালে রোগ আমার চোখ খুলে দিয়েছে, তাই আমি স্বীকার করছি আমার মেজো ছেলে প্রদীপ আর আমার ভাই কৈলাস শর্মা বৌমাকে কোথায় পাচার করে দিয়েছে। ভেবেছিস মিথ্যে কথা বলে রেহাই পেয়ে যাবি? বল শয়তান বল, আমার দিদির কোথায় পাচার করেছিস বল। আইন নিজের হাতে তুলে নেবে না রজত, ওর প্রাপ্য শাস্তি ও নিশ্চয়ই পাবে। আমাকে বাঁচান, বাঁচান বাবা, আমাকে বাঁচান শেষবারের মতো। তোর মতো পুত্রের মৃত্যুই একমাত্র কাম্য। আমাকে ক্ষমা করুন বিআই মশাই, না জেনে আমরা ভীষণ ভুল করতে যাচ্ছিলাম। অঘটন ঘটে গেছে বিআই মশাই, বৌমা যে কোথায় কিভাবে আছে। ওগো ওগো আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো।
ভগবান আপনাকে যে শাস্তি দিবে তার চেয়ে এই শাস্তি কিছুই নয়। আমি আবার রজনীকে ফিরে পাবো তো দারোগা বাবু? পেতেই হবে। ওই শয়তানরা যেখানে রজনীকে লুকিয়ে রাখুক না কেন, আমি তাকে খুঁজে বের করে তারপর আমি তার জন্য আপনাদের সকলের সাহায্য আমার প্রয়োজন। আসুন সকলে মিলে আমরা যাই ওই রজনীর সন্ধানে। স্কোয়াড্রন অফিসার আমার সারা বাড়ি ঘেরা করে রেখেছে। আমাকে অ্যারেস্ট করতে সব ফোর্স লাগিয়ে ছুটে আসছে, কিন্তু না, তার আগে এই গোপন সুড়ঙ্গ দিয়ে আমাকে পালাতে হবে। তোমার সব থেকে বন্ধ সিরাজ প্রদেশ। তোমার চালাকি এখানেই শেষ। আমি ছদ্মবেশের আড়ালে সবাইকে ফাঁকি দিলেও এসটিবিআই মিস শাহানা গুপ্তাকে ফাঁকি দিতে পারবে না কৈলাস শর্মা। এই দেখুন, ইয়েস, ইনি হলেন কৈলাস শর্মা। সে আফ্রিদির আড়ালে লুকিয়েছিলেন এতদিন। কি হলো কৈলাস শর্মা? হে কি? তোকে আমি খুন। সেই সুযোগ আমি তোকে দেব না রে শয়তান। সত্যের খাতায় তোমার মতন বাজ পাখিয়ায় ধরা পড়ছে মিস্টার সিরাজ আফ্রিদি। বাঁচার কোনো পথ তোমার আজ খোলা নেই। আপনাদের এই সামান্য ভিত্তিতে আপনাদের আইন আমায় কিছু করতে পারবে না। তোমরা আমাকে আদালতে তুললেও আদালত আমাকে মুক্তি দিয়ে দেবে। তুই কি করলি রজনী? ও গড, এত পরিশ্রম আমার ব্যর্থ হয়ে গেল। আমি ঠিক করেছি। এই সংসারটা দিকে আমার নারীত্ব, আমার সতীত্ব সব কুবলে কুবলে খেয়েছে। তাই আমি নিজের হাতে এই অপরাধীটিকে আমি শাস্তি দিলাম। তোকে আমি বাঁচতে দেব না। ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। নারে ভাই, নারে ভাই, আমাকে হাসপাতাল নিয়ে যেতে হবে না রে ভাই। বাবা, 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 তুমি রজনীকে দেখো বাবা। রজনী, তোমার সঙ্গে আবার আর সুখের সংসার করা হলো না রজনী। বাবা, বাবা, বিদায় বাবা, বিদায়। আমি পূজার নিহ সংসারের মাঝে নিজে বিলিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু না, আজ আমি রাজচোরা বাবুদের মনের মক্ষী রানী হয়ে গেছি রাতের রজনীগন্ধা। তাই তো সেই রজনীগন্ধার অন্তরাত্মা থেকে চিৎকার করে বলছে, সাজগাতি ফেলে কুলবধূ জানে যৌবন দ্বীপ সন্ধ্যা প্রসারিণী বেশে পূজারিণীকে আমি রাতের
কেন বিষের চুপ বিষয় সব তো তুলোই জানলে কেন বিষের চুপ বিষয়ের বিচে সব তো তুলোই জানলে থাকিবে না গাইও ছড়ে চিতাতে চিতাতে একটা বিশেষ ঘোষণা, একটা মোবাইল হারিয়ে গেছে।